মে মাসের 20 তারিখে কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো বিভাজনের রাজনীতিতে যাওয়ার দরকার নাই, কারো কোনো লোভের কাছে আত্মসমর্পণ করা দরকার নাই। সকাল সকাল উঠবেন, চুপচাপ যাবেন, খাম চিহ্নে ভোট দেবেন, দীপক বাবুকে পার্লামেন্টে পাঠাবেন। দীপক বাবু পার্লামেন্টে গিয়ে এই বন্যা লোকসভার যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সর্বপ্রথম সেইগুলো নিয়ে তিনি সোচ্চার হবেন এবং সেখান থেকে তার এমপি ল্যাডের জন্য বছরে 5 কোটি টাকা, 5 বছরে 25 কোটি টাকা যেটা আছে তার সাথে সাথে আরো ডেভেলপমেন্ট করার জন্য আরো বেশি টাকা বার করে নিয়ে এসে যাতে বনগাঁর মানুষের উন্নয়ন করা যায় সেই লড়াইয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে থাকবে। আপনাদের কাছে আশা করছি কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আপনাকে আমাকে হিন্দু মুসলমানের খেলা খেলিয়ে দিতে চাইছে, আমি ভাই খেলতে পারবো না। কারণ আমার পাশের বাড়ির তাপস বাবুর ছেলে, আমার পাশের বাড়ি তাপস বাবুর রেশনটা চুরি করে নিয়েছে। এই নামটা কি গো, এই জ্যোতিপ্রিয় মল্লিকরা, আর আমাকে হিন্দু মুসলমানের কথা বলছে। আমার পাশের বাড়ির তাপস কাকুর ছেলের চাকরিটা এই মমতা ব্যানার্জি সরকার কেড়ে নিয়েছে, চুরি করেছে। আমাকে বলছে হিন্দু মুসলমানের গল্প করো, আমার দ্বারা হবে না। আমার পাশের বাড়ির শাহরিয়ার ভাইয়ের রেশনটা, তার বাচ্চাটা যে মিড ডে মিল খেতে যায়, এখন মিড ডে মিল খেতে যায় হচ্ছে, খারাপভাবে নেবেন না, পড়াশোনাটা প্রাইমারি স্কুলে ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। এই বিশ্বজিৎ বাবুর দলের, বর্তমান দলের সরকার ধ্বংস করে দিয়েছে। যে মিড ডে মিলটা পেত সেখান থেকেও এই জ্যোতিপ্রিয় বাবুরা লুট করছে। তার ছেলে চাকরি চুরি গিয়েছে আর আমাকে বলছে হিন্দু মুসলমানের খেলা খেলতে, আমার দ্বারাই সম্ভব নয়। আমি দুজনেরই যাতে চাকরি বাঁচে, রেশনটা ঠিকঠাক করে পায় এবং এরা চেষ্টা আমরা করছি। শুধু রেশনের উপরে নির্ভর থাকলে হবে না, অপদার্থ, আমি অপদার্থ শব্দটা ব্যবহার করছি, কোট করতে পারেন আপনারা, কারো যদি গায়ে লাগে আমার কিচ্ছু করার নেই। অপদার্থ রাজ্য সরকার জোর গলায় কি বলছে, এখন আমরা বেশি করে রেশন দিচ্ছি। এটা ভালো দিক নাকি ভাই? এটা মনে হচ্ছে কি ভালো দিক? আমি আমার কথা বলছি, আমি তো রেশন নিই না। কারণ কি, আমি স্বাবলম্বী হয়েছি, আমার রেশনের প্রয়োজন নাই বলে আমি নিই না। 2011 সালের আগে যারা রেশন দিত বলছে এখন তার থেকে অনেক বেশি দিচ্ছি। এটা তাহলে মিন করিয়ে যাচ্ছে, এটা তাহলে মানে কি দাঁড়াচ্ছে, 2011 সালের আগে মানুষ বেশি রেশন নিত না, দরকার প্রয়োজন হতো না, এখন বেশি প্রয়োজন হচ্ছে বলে বেশি দিচ্ছি। তাহলে এখন বেকার সংখ্যা বাড়ছে না কমছে ভাই? একটু খারাপ লাগছে নাকি? যদি মমতা ব্যানার্জি মহাশয় বলতো 2011 সালের আগে যতজন রেশন নিত তার থেকে 50% আমি কমিয়ে দিয়েছি, তাহলে স্টেজ থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাতাম। তার উল্টো, অর্থাৎ আমাদের কাজ নাই, আমাদের কাজ নাই, আমাদের রুজি রুটির অভাবের জন্য আমাদেরকে রেশনের উপর নির্ভর করতে হচ্ছে। আর যে রেশন আমরা পাওয়ার দরকার ছিল এই বালুবাবুরা সেটাকে লুট করে নিয়েছে। এই শঙ্করাঢ্য না কি নাম আছে ওনার, প্রায় 22,000 কোটি টাকা একটা মাল ধরা পড়েছে। অভিযোগ আসছে 22,000 কোটি টাকা নাকি তার মাধ্যমে বিদেশে গিয়েছে। এই ধরনের সোনার টুকরো ওই বালুবাবুদের কত কত জায়গায় ছাড়া আছে আপনারা জানেন? এরকম খুঁজলে শয়ে শয়ে পাওয়া যাবে। কাদের টাকা বিদেশে পাচার করেছি? আমাদের টাকা, আপনার আমার টাকা। তাই সময় এসেছে একধারে যেভাবে জবাব দেওয়ার সময় এসেছে শান্তনু বাবুকে, আপনি 5 বছরের এমপি, আমাদের জন্য কি করেছেন? কিছুই করেননি। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মের নামে রাজনীতি করেছেন, মতুয়া ভাইদেরকে খাপিয়ে তুলেছেন, মতুয়া ভাইদেরকে নিয়ে রাজনীতি করেছেন। দিনের শেষে মতুয়া বাড়ির যে সন্তানটার চাকরি চুরি করে গেল তার বিরুদ্ধে আপনার সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারল না। উপরন্তু আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির নাকি অফিস লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে গিয়ে যখন ইডির আধিকারিকরা রেড করছিল, ওই রেডের সময় এক ইডির আধিকারিক 14টা ফাইল এই অভিষেক বাবুর অফিসে শুনেছি নাকি ওনার অফিস ওনার কম্পিউটারে ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তটা যাচ্ছিল তদন্তের মোড়টা ঘুরিয়ে দিল বকলমে। দিনের শেষে এরা সব এক জায়গায়, আর মারামারি কারা করছি আমরা? বুথের লোকেরা। আমি আপনাদের অনুরোধ করব, যারা ভাবছেন এই বর্তমান বিশ্বজিৎ বাবুর দলের দুর্নীতিগ্রস্তের হাত থেকে বাঁচতে চাইছেন, এদের তোলাবাজির হাত থেকে বাঁচতে চাইছেন,
এদের নোংরামির হাত থেকে বাঁচতে চাইছেন, এদের হাত থেকে মা বোনেদেরকে রক্ষা করতে চাইছেন। ঠিক যেভাবে সন্দেশখালী মা বোনেদের উপর অত্যাচার হয়েছিল, এর হাত থেকে আপনার এলাকার মা বোনেদেরকে বাঁচাতে চাইছেন। আপনারা হয়তো ভাবছেন এই জোড়া ফুলকে জব্দ করতে গেলে নাকি বড় ফুলের প্রয়োজন। তাদেরকে বলবো, আপনারা দিনে স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছেন। কারণ 2021 নির্বাচনের পরে, সেটা আমি অস্বীকার করবো না, সব থেকে বেশি যদি কোনো দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়, সেই দলটার নাম হচ্ছে বিজেপি। তারপরে আমরা ছোট দল হলো গড়ে, কিন্তু তারপরে আইএসএফের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু বাবু বিধানসভায় গিয়ে চা খাচ্ছেন, তার দলের কর্মীদের কথা একবারও ভাবলো না। 21-এর পরে যেভাবে বাড়ি ছাড়া হতে হয়েছিল, খুন হতে হয়েছিল, ধর্ষিত হতে হয়েছিল মায়েদেরকে, বোনেদেরকে, এই সন্দেশখালী থেকে শুরু করে যেভাবে অত্যাচার হতে হয়েছিল, একবারও শুভেন্দু বাবু ওইসব কথা ভাবলেন না। দিদিমণি ডেকেছেন, পুরাতন একটা দিদির সেই ভালোবাসা, উনি ছুটে চলে গেলেন চা খেতে। কিন্তু নওশাদ সিদ্দিকী একবারের জন্য যায়নি, কারণ ভোটের পরের দিনেই আমার হাসানুজ্জামানকে খুন করেছে, আমার ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে, তার সাথে বসে আমি এক জায়গায় চা খেতে পারি না। কিন্তু যারা ভাবছেন যে জোড়া ফুলকে জব্দ করব, এদের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে বড় ফুলের আশ্রয় গ্রহণ করব, আমি তাদেরকে বলছি, আসুন আইএসএফের ছায়াতলে আসুন, খামের ছায়াতলে আসুন। যদি জোড়া ফুলকে জব্দ করার ইচ্ছে থাকতো বড় ফুলের, তাহলে এতক্ষণ পিসি ভাইপো কোথায় থাকতো? আপনারা একটু বলুন, ভালো লাগবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আছে কোথায়? কালীঘাটে। কে রেখেছে? এই বড় ফুলের বড় নেতারাই তাকে সেফ জোনে রেখেছে। তা লাভটা কি হলো ভাই? তাই বলবো, আসুন আইএসএফের ছায়াতলে, ক্ষমতা দিন, একটাকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে, কারো ছাড়াবে না, কোনো অংশ ছাড়াবে না। আপনারা আইএসএফের হাতকে শক্ত করুন। আবার অনেকে ভাবছে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে প্রয়োজন, তারাও কিন্তু জেগে স্বপ্ন দেখছে। 2014 সালের আগে, 2011 সালের আগে, 2019 সালের আগে সেভাবে বিজেপির রমরমা দেখতে পাইনি। 2011 সালের পর থেকেই কিন্তু বিজেপি বাড়তে শুরু করলো। অ্যাকচুয়াল তো দিদিই তো মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া যে দল 1998 সালে করেছিল, বিজেপির সেই সময় তৎকালীন আডবাণীজি থেকে শুরু করে, অটল বিহারী জি থেকে শুরু করে, রাজনাথ সিং সাহেবদের হাত ধরে তো বিজেপির হাত ধরে তো তৃণমূলের জন্ম হয়েছিল। আর সেই তৃণমূলকে দিয়ে আপনারা যদি ভাবেন বিজেপিকে আটকাবো, তাহলে জেগে স্বপ্ন দেখা হচ্ছে না? কোথায় আটকাচ্ছে? যতদিন যাচ্ছে এদের আরো জায়গা করে দিচ্ছে। এই যে লোকসভা নির্বাচনের কথা বলছি, সারা পশ্চিম বাংলাতে, সারা দেশের নিরিখেও বিজেপি মুখ থুবড়ে পড়বে, কিন্তু পশ্চিমবাংলার কথা বলছি, বিজেপির রেজাল্ট ভালো হবে না। খোঁজ নিয়ে দেখুন যেখানে নির্বাচন হয়েছে, বা আপনার বনগাঁর কথা বলছি, তো আমরা তো চাইবো বুথে কোনো র্যাগিং হতে দেবো না। যদি কোনো বুথে র্যাগিং হয়, আমরা আটকাবো আমাদের সর্বোচ্চ দিয়ে। খোঁজ নিয়ে দেখবেন ওই বুথে র্যাগিংটা করছে তৃণমূলের লোকেরা, তৃণমূলের ঝান্ডা লাগিয়ে বিজেপির হয়ে ছাপ্পা মারবে। যদি বিজেপিরা সিট কম পায়, ভাইপোকে গ্যারেজ করে দেবে। বুঝতে পারছেন না? লাভটা কি এদেরকে জিতিয়ে? যারা মানুষের কথা বলে, শ্রমজীবী মানুষের কথা বলে, কৃষকের কথা ভাবে, তাদের হাতকে শক্ত করুন। আমি ভাবে পাচ্ছি না যে কোন মুখ নিয়ে শান্তনু বাবু এই কৃষকদের কাছে গিয়ে ভোট চাইছে, কোন মুখ নিয়ে মানুষের কাছে বলছে যে আমাকে ভোটটা দিন। কৃষকরা আমরা পাঠালাম পার্লামেন্টে আমাদের দুর্দশার কথা তুলে ধরার জন্য। আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি। আচ্ছা, এখানে কৃষক সমাজের মানুষ কারা আছে একটু হাত তুলবেন? যারা কৃষক, ওরই সর্বনাশ। হ্যাঁ, সবই তো কৃষক কম বেশি। আপনাদের দুর্দশার কথা একটু বলি, তাহলে এটা শুনবেন না? চোরেরা চাকরি চুরি করে দেবে জানি, আর তাকে কারা সাপোর্ট করছে সেটা আমরা জানি। একটু কৃষকদের কথা, আপনাদের কথা একটু শুনবেন ভাই। কারো অসুবিধা হচ্ছে না তো? এই দূরে যারা আছেন, একটু খারাপ লাগলো, কিছু করার নেই, তাহলে যখন কিছু সামনের মানুষ বলছে একটু শোনায়। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় কৃষিমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম
যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু, মাসের শেষে একটা মাসে একটা কৃষকের পরিবার পিছু গড় আয় কত? আমার উত্তর দেয়নি। আমার সন্দেহ হয়েছিল যে আরে মন্ত্রীকে প্রশ্ন করছে, মন্ত্রী আমাকে উত্তর দেবে না। আবার প্রশ্ন করেছি, উত্তর দেয়নি। স্ট্যান্ডিং কমিটির আমি একটা মেম্বার এগ্রিকালচার, সেখানে ওই সেক্রেটারি এসেছিলেন কৃষি দপ্তরের, তাকে প্রশ্ন করেছি, তিনিও উত্তর দেয়নি। আমার সন্দেহ হয়েছিল আরে সব কথার উত্তর দিয়ে দেয়, এই কথার কেন উত্তর দিচ্ছে না। আমি একটু সার্চ করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম যে ব্যাপারটা কি। গবেষণা করতে করতে দেখলাম ভারত সরকার একটা তথ্য দিয়েছে, যে তথ্য দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল, যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় মাত্র 7,000 টাকার নিচে, বিলো 7,000। মানে ভাবতে পেরেছেন আমাদের কৃষি প্রধান রাজ্য, আমাদের কৃষকদের অবস্থা এই। তারপর আমি একটু গবেষণা করলাম, তাহলে এই পশ্চিমবাংলা এটা কি সারা ভারতবর্ষের নিরিখে নাকি না শুধু পশ্চিমবাংলার জন্য? এই গবেষণা করতে করতে একটু পড়াশোনা করতে করতে দেখলাম হরিয়ানা রাজ্যের, জম্মু অ্যান্ড কাশ্মীর, মেঘালয়া, আপনার অরুণাচল প্রদেশ, বিভিন্ন রাজ্যের ডেটা বার করলাম। আমি তো অবাক হয়ে গেলাম, কাশ্মীরের মতো রাজ্যে 15,000 টাকার বেশি মাস গেলে ইনকাম করে, হরিয়ানা আর 22,000 মতো ইনকাম করে। এই দেখতে দেখতে আরো অবাক হয়ে গেলাম, মেঘালয়াতে গিয়ে রাজ্যে দেখলাম মাত্র 313 হেক্টর জমি মেঘালয়াতে আছে। ওখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000 টাকা ইনকাম করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে। এখন মমতা ব্যানার্জি সরকার বলছেন ওটা বেড়ে নাকি 1 লক্ষ হেক্টর জমি আছে। তো ভালো কথা, যদি এটা সত্যি হয়ে থাকে ভালো কথা, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এখানকার কৃষকদের মাসিক গড় আয় কেন মাত্র 7,000-এর নিচে? আমরাও কৃষক, মেঘালয়ের গুলোও কৃষক, ওখানে মাত্র 313 হেক্টর জমি থাকার পরে মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করছে, আমরা কেন কম ইনকাম করছি? এ কথা, এই সমস্যা সমাধানের জন্য আপনারা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছেন যে বিধায়কগুলোকে, আমি তো মনে করছি অপদার্থ বিধায়ক ছাড়া আর কিছু নয়, তারা আপনাদের সমস্যা সমাধান দূরের কথা ওখানে যে কিভাবে বাইনারি পলিটিক্স করবে, গলায় কেউ গেরুয়া ফ্ল্যাগ লাগিয়ে, গলায় কেউ ডবল জোড়া ফুলের ফ্ল্যাগ লাগিয়ে শুধু ইনকিলাব জিন্দাবাদ করছে, মানুষের কথা বলছে না। যখন রাজ্যের বাইনারিকে ভেঙে, বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে ভাঙড় থেকে আমাকে নির্বাচিত করে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এক বিধায়ককে বিধানসভার মধ্যে পাঠিয়েছে, বাকি 293টা কি করছে আমি দেখতে চাইনি। কৃষকের কথা মাথায় রেখে কৃষকদের মাসিক গড় আয় বাড়বে কি করে তার জন্য লড়াই করছি। ঠিক একইভাবে আমরা এই বনগা থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, আমরা কৃষক ভাবলাম আমাদের দুর্দশার কথা বলবে, আমরা মৎস্যজীবী ভাবলাম আমাদের দুর্দশার কথা বলবে, আমরা ভাবলাম আমাদের মিনিমাম ওয়েজেস, আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের মজুরিটাকে বাড়ানোর কথা বলবে, এটা তো দূরের কথা। সেই একইভাবে কেউ গেরুয়া ফেটটি লাগিয়ে, তো কেউ নীল সাদা লাগিয়ে, কেউ আবার হাত চিহ্ন লাগিয়ে, যে যার মতো করে তারা তাদের শুধু রাজনৈতিক রুটি শেখার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা কৃষক, আমরা শ্রমজীবী মানুষ, আমরা ভ্যান চালক, আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে 8 ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে, আমাদের ন্যায্য ডিএটাকে আমাদের দিচ্ছে না। আমাদের ছাত্র যুব যারা আছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে না। এই সমাধানের জন্য সোচ্চার হতে দেখতে পেলাম না। তাই সময় এসেছে, কটা বাজে, তাই সময় এসেছে আমাদেরকে ভাই আমাদের লড়াইটা আমাদেরকে কি করতে হবে ভাই? বুঝে নিতে হবে। কিভাবে বুঝবেন? দেশ আপনাকে, সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনার ভবিষ্যৎ আপনি ঠিক করতে পারবেন, আপনার হাতে ক্ষমতা আছে। একটা কথা বলে যে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নাকি চাওয়ালা, তাই তো? কিন্তু জীবনে তিনি কোন দোকান থেকে চা বিক্রি করেছেন এখনো আমার দেখার সৌভাগ্য হলো না। আশা করছি এই বনগা লোকসভার মানুষেরও দেখার সৌভাগ্য হয়নি। এবং তার হাতে কে চা খেয়েছেন সেই ভাগ্যবান ব্যক্তিটাকে, তার দর্শন পাওয়ারও ভাগ্য আমাদের কারো হলো না। যাক, আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না।
কতটা অসত্য কথা সেই বিষয়ে এখনো যাচ্ছি না, তবে আমি ওখান থেকে একটা পয়েন্ট শুধু আপনাকে ধরাতে চাই। তাহলে এটা থেকে তাদের কথা অনুযায়ী এটা তাহলে প্রমাণ হচ্ছে বা বাস্তব এটাই, দেশের চা বিক্রেতাও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে। কে প্রধানমন্ত্রীটা করেছে ওনাকে? কে করেছে? আপনি করেছেন, আপনার মূল্যবান ভোট করেছে। তো আপনার মূল্যবান ভোট এবার এমন একটা প্রধানমন্ত্রী করুক, আপনার মূল্যবান ভোটটা এমন একটা এমপি করুক, তিনারা যে এই বাইনারি পলিটিক্স নয়, ধর্মের বিভাজনের পলিটিক্স নয়, মানুষের কথা বলবে, ধর্মনিরপেক্ষতার কথা বলবে, সমাজ ব্যবস্থার কথা বলবে, দেশ কিভাবে এগিয়ে যাবে তার চিন্তা ভাবনা করবে, সেই সরকার আমরা গঠন করব এবং সেই এমপিকে আমরা পার্লামেন্টে পাঠাবো। তো হবে তো নাকি ভাই? এখানে যারা হাজার হাজার মানুষ এসেছেন, একটু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে এখানে এসেছেন তো ভাই, আপনার আজ থেকে বাড়ি ফিরে গিয়ে 10টা করে মানুষকে বোঝান, এই বীজমূল থেকে মাইনাস করিয়ে ভোটটা